থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। সুমন জানান, সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ায় সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন। আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন, আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা। পদত্যাগ করলেন কি কারণে? তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি। আমি নিজেই যদি সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নেই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার। ব্যারিস্টার সুমন সে পদত্যাগ করাটাই তার জন্য ভালো মনে করেছেন, এই কারণেই সে পদত্যাগ করেছেন। তবে কথা হচ্ছে, যেই ব্যারিস্টার সুমন সে বিপুল ভোটে বিজয় হয়ে সে নির্বাচিত হয়েছিল, সেই ব্যারিস্টার সুমন এখন কেন পদত্যাগ করেছে সেটাই কিন্তু আমাদের বোঝার বিষয়। নিশ্চয়ই এর পিছনে কারো হুমকি ধমকি চাপ বিভিন্ন কিছু রয়েছে, তবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছেন ব্যারিস্টার সুমন তিনি নিজেই। এটা আজকে ভিডিওতে প্রমাণ সহ আপনারা সরাসরি ব্যারিস্টার সুমনের মুখ থেকেই শুনবেন। আর ব্যারিস্টার সুমন সে নির্বাচিত হওয়ার পর সে যারও সন্তান, সে ফেসবুকার, সে বাস্টার্ড, বিভিন্ন ধরনের গালিগালাজ এবং বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন কিন্তু এই পর্যন্ত হয়েছেন। যে বিষয়গুলো সে নিজেই আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ারভাবে বলে দিয়েছেন। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা এখন দেখব যে ব্যারিস্টার সুমন সে কি চাপের কারণে, কি কারণে মূলত সে পদত্যাগ করেছে, তাকে কে কে মূলত হুমকি ধমকি দিয়েছে, কে কে চাপ দিয়েছে, এই বিষয়গুলো আমরা তার মুখ থেকে শুনবো। এবং পাশাপাশি তাকে কে কে গালিগালাজ দিয়েছে, কে কি বলেছে, সে নির্বাচিত হওয়ার কারণে কার কার থেকে সে চাপের সম্মুখীন হয়েছে, বিস্তারিত বিষয়গুলো আমরা তার মুখ থেকে একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকি, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু। তোমরা খালি একটু ধৈর্য ধরো, মাধবপুর আর সোনারঘাটের কপালো কিতা কিতা আনতাছে, খালি দেখে যাও কিতা কিতা। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না, খালি খেলা শুরু হইছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হইছে, জায়গা বেচছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি হইবার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝা ওখানে অনলাইন। উনার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ, আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে, আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি ইয়েতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানুন? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না, আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল
টিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? তোমরা কি জানো আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও, 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে। পদত্যাগ করলেন কি কারণে? অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে, ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি। অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম, এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না। তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি, মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি, আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই, তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে। তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে, তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অনেক। অন্য কোনো বিকল্প ছিল কিনা? না, আর কোনো বিকল্প দেখেন, আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি, যেগুলো সামাজিক কাজ, এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি, তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি, যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে, এই কাজে আমি সময় দিতে চাই। এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে, আওয়াজ থাকবে, এখানে আমি দাঁড়াইতে চাই। আমি একজন ব্যারিস্টার হিসাবে, প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না, বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি, এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই। অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান, ঘটনা কি সত্য? না, আপনি দেখেন, সেবা, রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য, তাই এমনি যদি আমি সেবা করতে পারি, এটা কি রাজনীতি না? আপনি যত ভালো ভালো ফরম্যাটে সেবা করতে পারবেন, আমি মনে করি এটা হবে তরুণদের জন্য। আমি যদি ভালো কাজ করে যেতে পারি, যেহেতু আমার ফলোয়ার খুব বেশি, আমাকে অনেকেই ফলো করেন, আমি যদি সেবা করতে পারি, এরকম একটা জিনিস তৈরি, মানে উদাহরণ তৈরি করতে পারি, অনেক ইয়াং মানুষ আসবে, এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা। মানুষের সেবা করার কথা বলেই এদেশে সবাই রাজনীতি করে, জনসেবা করার কথা বলেই রাজনীতি করে। তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না? মানে আমি দেখেন, আমি সেবাইটা করি না, এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায়, এর চেয়ে বড় সফলতা কি হইতে পারে? রাজনীতি করবেন কিনা, আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ বানাই ফেলছে। রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস, এটাকে এখন রাজনীতি করা মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে। আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই। তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না? মানে সক্রিয়তা বলতে কি বোঝায়? আমি শুধু পুরাটাই সেবা করতে চাই। এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ, এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন, কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন, রাজনীতিক দিকে সময় দেওয়ার জন্য না? সেবাই করতেছি, সেবাই তো রাজনীতি। আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না। সব এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ব্যারিস্টার সুমন সে নির্বাচিত হয়েছে, আপনারা হয়তোবা মোটামুটি জানেন যে ব্যারিস্টার সুমন যখন সে নির্বাচন করেছে, তখন কিন্তু তার বিরোধী যে ছিল প্রার্থী, সে আওয়ামী লীগের ছিল এবং জনপ্রিয় ব্যক্তি ছিল। এরপরেও জনগণ কিন্তু ব্যারিস্টার সুমনকেই নির্বাচিত করেছে এবং তাকেই পছন্দ করেছে এবং তাকেই ভোট দিয়েছে, বিধায় ব্যারিস্টার সুমন সে নির্বাচিত হয়েছে। তবে এখন কথা হচ্ছে, সে নির্বাচিত হওয়ার পরে এতদিন পর্যন্ত যারা এমপি ছিল বা মন্ত্রী ছিল, সেখানে নাকি তারা মন্ত্রীও পেয়েছে, কিন্তু তেমন একটা উন্নয়ন বা তেমন কিছু করতে পারে না, যেটা ব্যারিস্টার সুমন সে নিজেই বলেছে।
তো ব্যারিস্টার সুমন সে নির্বাচিত হওয়ার পর থেকে সে কিন্তু জনগণের জন্য এবং তার এলাকার জন্য সে ব্যাপকভাবে কাজ করতেছে, যেটা অনেক এমপি মন্ত্রী বা অনেক রাজনীতিবিদ তাদের সহ্য হচ্ছে না। কারণ তারা তো জনগণের জন্য এইভাবে কাজ করার জন্য তারা নির্বাচন করেনি বা তারা নেতা হয়নি বা তারা হয়নি, কিন্তু ব্যারিস্টার সুমন সে তো জনগণের জন্য কাজ করতে চায়, সে দেশের জন্য কাজ করতে চায়, সে বঙ্গবন্ধুর একজন সত্যিকার অর্থেই একজন সৈনিক সে হতে চায়। সে কারণেই কিন্তু সে দেশের জন্য এবং জনগণের জন্য এলাকাবাসীকে সাথে নিয়েই কিন্তু সে বিভিন্ন রকমের কাজকর্ম করে। যদিও ব্যারিস্টার সুমন ইতিপূর্বে আমরা দেখেছি সে বিভিন্ন বিষয় নিয়ে, ধর্মীয় বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হয়েছে, তবে যেটা অতীত হয়তোবা সে সেগুলো ছেড়ে এখন হতে পারে, সংশোধনও হতে পারে। তো যেটাই হোক, তো এই যে বিষয়গুলো এগুলো এখন অনেকের মানে তারা সহ্য করতে পারতেছে না, তারা দেখতে পারতেছে না। এই জন্য বলতেছে যে সে ব্যারিস্টার সুমনকে বলতেছে যে সে এমপি হয়েছে, তার কাজ কি গিয়ে ডোবায় বা একটা নোংরাযুক্ত জায়গা পরিষ্কার করবে, সেখানে কি তার গিয়ে নিজের কাজ করার কোনো কাজ আছে? সে এমপি হয়েছে তো এই জন্য না, এরকম বিভিন্ন কথা কিন্তু তারা মানে অনেকে বলে। তবে সে তো সেখানে নিজে শরিক হয় কী কারণে? মানুষকে উৎসাহ দেয় যে আমিও কাজ করতেছি, আমার সাথে তোমরাও কাজ করো, এই করতে চায়। কিন্তু এইটাকে যদি এখন নেগেটিভভাবে মানুষ নেয়, এবং শুধুমাত্র তাই নয়, সংসদে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কত বাজেট হয়েছে এবং কত টাকা এই কয় মাসে ব্যারিস্টার সুমন সে পাইছে, প্রত্যেক এমপি মন্ত্রী কত পাইছে। এখন ব্যারিস্টার সুমন সে যখন বিষয়গুলো প্রচার করে দেয়, প্রকাশ করে দেয় যে এত কোটি টাকা আমি পেয়েছি এবং এই পর্যন্ত এত এত কাজ করছি, তো তখন কিন্তু যারা চোর ডাকাত, যারা চুরি করতে, ডাকাতি করতে আর লুটতারাজি করতে সংসদে আসছে, তাদের কিন্তু পুরোপুরি গায়ে লেগে যায়, তাদের পুরোপুরি গায়ে লেগে যায়। কারণ তারা তো ওই টাকা আর তখন মেরে খেতে পারবে না, তখন তো তাদের কাজ দেখাইতে হবে, এই কাজে টাকাটা ব্যয় করছি। যার কারণে কিন্তু এই সমস্ত চোর ডাকাত বাটপার যারা, তাদের গায়ে কিন্তু এইগুলো লেগে যায়। এবং সে কারণে এই যে ইতিপূর্বে আপনারা দেখেছেন সংসদে বসে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দিতেছে যে প্রধানমন্ত্রী একজন এমপি সে কেন বলবে যে আমি এই 30 কোটি টাকা পাইছি বা 28 লক্ষ টাকা পাইছি, এত টাকা পাইছি, এটা সে কেন বলবে? তাহলে তো আমরা যে চুরি ডাকাতি করি, আমরা যা কিছু করি, এগুলো তো জনগণের কাছে প্রকাশ হয়ে যায়। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। এই কারণেই কিন্তু মানে তাদের গায়ে বিষয়গুলো লাগে। এবং এই যে কয়েকদিন আগে আরেকজন সম্ভবত মন্ত্রী, সেও বিভিন্ন রকমের কথা বলতেছে যে তার মুখে মিষ্টি নাই, তাকে মিষ্টি খাওয়ানো হয়নি, যদি মিষ্টির প্রয়োজন হয় মিষ্টি দিবে, মনে হয় যেন সে ঝগড়া করে। মানে কথা হচ্ছে যৌক্তিক কথা বলে, সত্য কথা বলে, ওই যে কথায় বলে সত্য কথার ভাত নাই, তো সেরকমটাই ব্যারিস্টার সুমন সে সবসময় সত্য কথা বলে, সত্যের পথে থাকার চেষ্টা করে। বিদায় এখন অনেকের সহ্য হচ্ছে না, অনেকের গা জ্বলতেছে, গা পড়তেছে। কারণ এখন তো আর লুটপাটের একটা সাম্রাজ্য তৈরি করতে পারতেছে না, এই কারণে এখন মানে মন মতো কিছু চাইলেই করতে পারতেছে না, এই জন্য গা জ্বলতেছে, এই জন্য খুব গায়ে জ্বালা পোড়া তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন, ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলল, সেই কথাগুলোর বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।